সত্যের সন্ধানে এক অবিনশ্বর আত্মা। কল্পনা করুন, এমন এক সময়ের কথা যখন এথেন্স ছিল পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। সাদা মার্বেল পাথরের বিশাল সব অট্টালিকা, খোলা আকাশের নিচে দার্শনিকদের তর্কালাপ আর গণতন্ত্রের জয়গান। কিন্তু সেই জাঁকজমকপূর্ণ শহরের অলিগলিতে ঘুরে বেড়াতেন এক অদ্ভুত মানুষ। তার পরনে থাকত একজোড়া জীর্ণ পোশাক, পায়ে কোনো জুতো নেই, আর চেহারায় নেই কোনো আভিজাত্য। তিনি কোনো বই লেখেননি, কোনো স্কুল প্রতিষ্ঠা করেননি, এমনকি নিজেকে জ্ঞানী বলেও দাবি করেননি। অথচ আজ ২৫০০ বছর পরেও তার নাম ছাড়া দর্শনের ইতিহাস অসম্পূর্ণ। তিনি আর কেউ নন, সক্রেটিস। এটি কেবল একজন মানুষের জীবন কাহিনী নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের দাঁড়িয়ে থাকার গল্প। এটি নিজের বিশ্বাসের জন্য হাসি মুখে বিষ পান করার এক চরম আত্মত্যাগের মহাকাব্য। খ্রিস্টপূর্ব ৪৭০ এথেন্সের এক অতি সাধারণ পরিবারে জন্ম নিলেন সক্রেটিস। তার বাবা সোফ্রোনিয়াস ছিলেন একজন ভাস্কর, আর মা ফিনারেটি ছিলেন একজন ধাত্রী। সক্রেটিস রসিকতা করে বলতেন, তার মা যেমন নারীদের সন্তান প্রসব করতে সাহায্য করেন, তিনিও তেমনি মানুষের মনের ভেতরে থাকা জ্ঞান প্রসব করতে সাহায্য করেন। ছোটবেলায় তিনি বাবার সাথে পাথরের কাজ শিখেছিলেন, এমনকি গ্রিসের হয়ে একজন সৈন্য হিসেবে যুদ্ধেও বীরত্বের পরিচয় দিয়েছিলেন। কিন্তু তার আসল যুদ্ধ ছিল অন্যখানে, মানুষের চিন্তার জগতে। সক্রেটিসের পদ্ধতি ছিল অন্যরকম। তিনি বড় বড় ভাষণ দিতেন না, তিনি মানুষকে প্রশ্ন করতেন। আপনি যদি তাকে বলতেন, সাহস খুব ভালো গুণ, তিনি পাল্টা প্রশ্ন করতেন, তাহলে সাহস আসলে কি? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা কি সাহস, নাকি বিপদ দেখে পিছিয়ে এসে কৌশল করা সাহস? এই প্রশ্নের জালে পড়ে মানুষ বুঝতে পারত যে তারা যা জানে বলে ভাবছে, আসলে তা তারা জানে না। সক্রেটিস বলতেন, আমি শুধু এটুকুই জানি যে আমি কিছুই জানি না। আর এই সাধারণ সত্যটি তাকে এথেন্সের সবচেয়ে জ্ঞানী মানুষে পরিণত করেছিল। সক্রেটিসের জীবনের মোড় ঘুরে গেল একটি দ্বৈতবাণীর মাধ্যমে। তার বন্ধু ক্যারেফন ডেলফির মন্দিরে গিয়ে দেবতাদের কাছে জানতে চাইলেন, সক্রেটিসের চেয়ে জ্ঞানী কেউ কি আছে? দেববাণী এলো, না, সক্রেটিসই সবচেয়ে জ্ঞানী। সক্রেটিস যখন এটি শুনলেন, তিনি অবাক হলেন। তিনি ভাবলেন, আমি তো কিছুই জানি না, তবে দেবতা কেন আমাকে জ্ঞানী বললেন? এই রহস্যের সমাধান করতে তিনি শহরের বড় বড় রাজনীতিবিদ, কবি আর কারিগরদের কাছে গেলেন। তিনি দেখলেন সবাই নিজেদের খুব জ্ঞানী মনে করেন, কিন্তু আসলে তাদের জ্ঞানের কোনো শক্ত ভিত্তি নেই। তখন সক্রেটিস বুঝলেন সক্রেটিস কেন জ্ঞানী। কারণ তিনি অন্তত এটা জানেন যে তিনি অজ্ঞ, কিন্তু বাকিরা অজ্ঞ হয়েও নিজেদের জ্ঞানী ভাবে। এরপর থেকে তিনি এথেন্সের রাজপথ, বাজার আর জিমনেশিয়ামে ঘুরে ঘুরে মানুষকে প্রশ্ন করতে শুরু করলেন। বিশেষ করে তরুণেরা তার প্রেমে পড়ে গেল। প্লেটো, জেনোফন, এমন সব মেধাবী তরুণেরা সক্রেটিসকে ছায়ার মতো অনুসরণ করতে লাগল। কিন্তু সক্রেটিস কারো কাছ থেকে কোনো টাকা নিতেন না। তিনি বলতেন, আমি শিক্ষক নই, আমি কেবল একজন সঙ্গী যে আপনাদের সাথে মিলে সত্যকে খুঁজছি। কিন্তু এথেন্সের আকাশ তখন মেঘাচ্ছন্ন। স্পার্টার সাথে দীর্ঘ যুদ্ধে এথেন্সের পরাজয় হয়েছে, গণতন্ত্র নড়বড়ে হয়ে গেছে। শহরের ক্ষমতাশালীরা ভাবল, সক্রেটিসের এই ক্রমাগত প্রশ্ন করা তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে। তারা আর প্রথাগত ধর্মে বিশ্বাস করছে না, তারা দেবতাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে। আসলে তারা সক্রেটিসকে ভয় পাচ্ছিল, কারণ সক্রেটিসের প্রশ্নের সামনে তাদের ভণ্ডামি ধরা পড়ে যাচ্ছিল। খ্রিস্টপূর্ব ৩৯৯ অব্দ সক্রেটিসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হল। অভিযোগকারী ছিলেন মেলিটাস, অ্যানিটাস আর লাইকন। অভিযোগ তিনটি হল: ১. তিনি রাষ্ট্রের দেবতাদের বিশ্বাস করেন না। ২. তিনি নতুন সব দেবদেবী আমদানি করছেন। এবং ৩. তিনি এথেন্সের তরুণদের চরিত্র নষ্ট করছেন। যার একমাত্র অপরাধ ছিল মানুষকে সত্য বলতে শেখানো, তাকে দাঁড় করানো হল আদালতের কাঠগড়ায়। এথেন্সের আদালত। ৫০০ জন বিচারক বা জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস। চারদিকে মানুষের গুঞ্জন। সক্রেটিসের বন্ধুরা তাকে ক্ষমা চেয়ে নিতে বললেন, কিন্তু সক্রেটিস মাথা নোলেন না। তিনি তার ভাষণে বললেন, হে এথেন্সবাসী, আমি তোমাদের ভালোবাসি, কিন্তু আমি তোমাদের চেয়ে ঈশ্বরকে বেশি মানি। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, আমি মানুষকে প্রশ্ন করা ছাড়ব না। তিনি নিজেকে তুলনা করলেন একটি ডাঁশ বা মাছির সাথে,
যে অলস এথেন্স নামক ঘোড়াটিকে কামড় দিয়ে জাগিয়ে রাখে। যখন জুরিরা ভোট দিলেন, দেখা গেল সামান্য ব্যবধানে সক্রেটিস দোষী সাব্যস্ত হলেন। নিয়ম অনুযায়ী সক্রেটিস নিজের জন্য বিকল্প শাস্তি প্রস্তাব করতে পারতেন। তিনি যদি বলতেন তাকে দেশান্তর করা হোক, তাহলে হয়তো জেলেরা রাজি হয়ে যেত। কিন্তু সক্রেটিস কি বললেন? তিনি শান্তভাবে বললেন, যেহেতু আমি রাষ্ট্রের মঙ্গল করেছি, তাই শাস্তি হিসেবে আমাকে আজীবন রাষ্ট্রীয় খরচে ভালো খাবার দেওয়া হোক। এই উত্তর বিচারকদের আরও ক্ষিপ্ত করে দিল। চূড়ান্ত রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সক্রেটিসকে কারাগারে নিয়ে যাওয়া হলো। তার মৃত্যুদণ্ড কার্যকর হতে 1 মাস দেরি ছিল, কারণ তখন একটি ধর্মীয় উৎসব চলছিল। এই সময়ে তার শিষ্যরা কারাগারে তার সাথে দেখা করতে আসতেন। প্লেটো তার ক্রিটো সংলাপে বর্ণনা করেছেন কিভাবে তার বন্ধুরা জেলরক্ষীকে ঘুষ দিয়ে সক্রেটিসকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। ক্রিটো এসে সক্রেটিসকে বললেন, গুরু, জাহাজ প্রস্তুত, আপনি পালিয়ে যান, আপনার সন্তানদের কথা ভাবুন। সক্রেটিস শান্তভাবে হাসলেন। তিনি বললেন, ক্রিটো, আমি সারা জীবন আইনের কথা বলেছি, গণতন্ত্রের কথা বলেছি। আজ যদি আমি আইন ভেঙে পালিয়ে যাই, তাহলে আমার সারা জীবনের শিক্ষা মিথ্যা হয়ে যাবে না? শরীর তো নশ্বর, কিন্তু আত্মার সম্মান কি নষ্ট হতে দেওয়া যায়? তিনি বিশ্বাস করতেন অন্যায় করার চেয়ে অন্যায় সহ্য করা অনেক মহান। তিনি পালিয়ে যাননি। তিনি তার শেষ দিনটি কাটালেন বন্ধুদের সাথে আত্মার অমরত্ব নিয়ে আলোচনা করে। অবশেষে সেই দিনটি এলো। সূর্য ডুব ডুব করছে। জল্লাদ বিশ্বের পেয়ালা নিয়ে কক্ষে প্রবেশ করল। সক্রেটিসের বন্ধুরা কান্নায় ভেঙে পড়লেন। প্লেটো লিখেছেন, সেখানে কান্নার এমন রোল উঠেছিল যে মনে হচ্ছিল বাতাস ভারী হয়ে গেছে। কিন্তু সক্রেটিস ছিলেন অটল। তিনি জল্লাদকে জিজ্ঞেস করলেন, এই বিষ পান করার নিয়ম কি? জল্লাদ বলল, এটি পান করে আপনাকে হাঁটতে হবে যতক্ষণ না পা ভারী হয়ে আসে, তারপর শুয়ে পড়বেন। সক্রেটিস হাত বাড়িয়ে পেয়ালাটি নিলেন। কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই। তিনি 1 নিমেষে হিমলক বিষ পান করে ফেললেন। তার বন্ধুরা আর্তনাদ করে উঠলেন। সক্রেটিস শান্তভাবে বললেন, শান্ত হও বন্ধুরা, আমি শুনেছি মানুষকে শান্তিতে মরতে হয়, তোমরা ধৈর্য ধরো। তিনি ধীরে ধীরে হাঁটতে লাগলেন। একসময় তার পা অবশ হয়ে এলো। তিনি শুয়ে পড়লেন। বিষের শীতলতা ধীরে ধীরে তার হৃদযন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে তিনি তার চাদর সরিয়ে বন্ধু ক্রিটোকে বললেন, ক্রিটো, অ্যাসক্লেপিয়াসের কাছে আমার একটি মোড়ো ঋণ আছে, সেটা শোধ করে দিও তো। এটাই ছিল তার শেষ কথা। গ্রিসের সবচেয়ে মহান মানুষের চোখ চিরতরে বুজে এলো। সক্রেটিস মারা গেলেন, কিন্তু তিনি যা চেয়েছিলেন তা সফল হল। তার এই আত্মত্যাগ এথেন্সের মানুষের বিবেককে নাড়িয়ে দিল। কিছুদিন পরই এথেন্সের মানুষ বুঝতে পারল তারা কত বড় ভুল করেছে। সক্রেটিসের হত্যাকারীদের শাস্তি দেওয়া হলো এবং তার সম্মানে একটি বিশাল মূর্তি স্থাপন করা হলো। কিন্তু সক্রেটিসের আসল মূর্তি হল তার দর্শন। তার শিষ্য প্লেটো সক্রেটিসের প্রতিটি কথা লিখে রাখলেন, যা পরবর্তীতে অ্যারিস্টটল এবং পুরো পাশ্চাত্য সভ্যতার ভিত্তি হয়ে দাঁড়ালো। সক্রেটিস আমাদের শিখিয়ে গেছেন প্রশ্নহীন জীবনযাপনের কোনো সার্থকতা নেই। তিনি শিখিয়ে গেছেন সমাজ যা বলে তা চোখ বুজে বিশ্বাস না করে নিজের যুক্তি দিয়ে বিচার করতে হয়। আজ 2500 বছর পরেও যখন কেউ অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে সত্য কথা বলে, যখন কেউ নিজের নীতির জন্য আপোষ করে না, সেখানেই সক্রেটিস বেঁচে থাকেন। তিনি কোনো ধর্ম প্রচার করেননি, কিন্তু নৈতিকতার যে দীপশিখা তিনি জেলে দিয়ে গেছেন তা আজও অন্ধকার পৃথিবীতে আলো ছড়াচ্ছে। রোম, মিশর বা ইংল্যান্ডের রাজাদের কথা হয়তো আমরা ভুলে যাই, কিন্তু সেই খালি পায়ের মানুষটির কথা আমরা ভুলিনি, কারণ শরীর মারা গেলেও সত্য কোনোদিন মরে না। সক্রেটিস ছিলেন সেই সত্যের এক অবিনশ্বর প্রতিচ্ছবি।